হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম রেজিস্ট্যান্স সাইড বেঙ্গলি। আজকে তোমাদের 30 নম্বর ক্লাস যাচ্ছে। ক্লাস শুরু হওয়ার আগে দুটো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হলো এসএসসি সিজিএল 100 ডেজ মাস্টার প্ল্যানের সেকেন্ড টার্গেট গ্রুপ শুরু হতে চলেছে 8ই মে থেকে। ফার্স্ট টার্গেট গ্রুপ সাকসেসফুলি রান হচ্ছে। ফার্স্ট টার্গেট গ্রুপ শুরু হয়েছে 1 মে থেকে, তোমাদেরকে জানানো হয়েছিল, এবং সেকেন্ড টার্গেট গ্রুপ শুরু হতে চলেছে 8ই মে অর্থাৎ বুধবার থেকে। আজকে সোমবার, কাল মঙ্গলবার রাত 9টা অবধি সেকেন্ড টার্গেট গ্রুপের জন্য অ্যাডমিশন নেওয়া হবে। রাত 9টার পর কিন্তু কোনো রকম রিকোয়েস্ট রাখা যাবে না, কেননা রাত 9টার পর থেকে আমাদের প্রসেস শুরু হয়ে যায়। কাল রাত 9টার পর কিন্তু আর কোনোভাবে সেকেন্ড টার্গেট গ্রুপের জন্য আর অ্যাডমিশন নেওয়া হবে না। আবার নেক্সট বুধবার অর্থাৎ 15ই মে আমাদের যে টার্গেট গ্রুপ শুরু হবে, সেই টার্গেট গ্রুপের জন্য তুমি জয়েন করতে পারো। আমাদের প্রতিদিন রাত 12টার সময় টার্গেট দেওয়া হয় এবং তার আগে তোমাদের কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়। তো সেই জন্য একটা সার্টেন টাইমের পর আর অ্যাডমিশন নেওয়া সম্ভব নয়। সার্টেন টাইমের পর অ্যাডমিশন ক্লোজ হয়ে যায় সেই টার্গেট গ্রুপের জন্য। তাই সেকেন্ড টার্গেট গ্রুপে জয়েন করতে চাইলে অতি শীঘ্রই কিন্তু জয়েন করে যেও। যারা সিরিয়াস আছো এইবারে সিজিএল 2024 নিয়ে, যারা বছরের শেষের একটা চাকরি সুনিশ্চিত করতে চাও, তারা এই মাস্টার প্ল্যানে অবশ্যই যুক্ত হয়ে যেও। তো রাত 9টা অবধি তোমাদের কাছে সময় আছে। যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট যেটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে কালকে তোমাদের কমিউনিটিতে পোস্ট করা হয়েছিল যে আপকামিং এসএসসি সিএইচএসএল 2024-এর জন্য আমরা প্র্যাকটিস ব্যাচ লাইভ শুরু করছি। তোমাদের যে এত ডিমান্ড ছিল লাইভ প্র্যাকটিস ব্যাচের জন্য, সেই ডিমান্ডের জন্য আমরা নতুন প্র্যাকটিস ব্যাচ শুরু করতে চলেছি 13ই মে থেকে। ডেটটা মনে রেখো, 13ই মে অর্থাৎ আগামী সোমবার থেকে নিউ প্র্যাকটিস ব্যাচ লাইভ শুরু হতে চলেছে সামনের এসএসসি সিএইচএসএল 2024-কে টার্গেট করে। তোমরা যদি সিজিএল এর ক্যান্ডিডেট হও তাহলেও যুক্ত হতে পারো। সিজিএল সিএইচএসএল এর মধ্যে প্রশ্নের তেমন খুব একটা ফারাক দেখা যায় না। সময় হাতে কম আছে, 1 জুলাই টেন্টেটিভ ডেটস দেওয়া আছে তোমাদের পরীক্ষা হওয়ার। তো সেজন্য লাস্ট 45 ডেজ আমরা যতটা সম্ভব প্র্যাকটিস করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় যে তোমাদের প্র্যাকটিসে খামতি আছে, একটু ব্যাপারগুলো ডিটেলসে বুঝিয়ে দিলে পরে তোমাদের জন্য সুবিধাজনক হবে, তাহলে কিন্তু অবশ্যই অতি শীঘ্র জয়েন করে যেও। আমাদের এসএসসি সিএইচএসএল এর লাইভ প্র্যাকটিস ব্যাচেরও ডিটেলস তোমরা পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো ডিসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দেওয়া আছে, যে দুটো অ্যানাউন্সমেন্ট করলাম, লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত ডিটেলস ওখানে পেয়ে যাবে। তো চলো আজকে সেশনটা শুরু করা যাক। আচ্ছা, আগের দিন আমরা 100 অব্দি পড়েছিলাম, আজকে আমরা 101 থেকে শুরু করছি। ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখো, পাইলটস মাস্ট বি ড্যাশ অ্যাট অল টাইমস টু কিপ দেয়ার প্যাসেঞ্জার সেফ ডিউরিং ফ্লাইট। ওকে, তার মানে ফ্লাইট চলাকালীন প্যাসেঞ্জারদের, যাত্রীদের সেফ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য পাইলটদের কি থাকা উচিত? সবসময় কি থাকা উচিত? থার্স্টি তৃষ্ণার্ত, ডিস্ট্যান্ট, ভিজিল্যান্ট, ফোর্সফুল। সবসময় তাদের ভিজিল্যান্ট থাকা উচিত, মানে সব দিকে যেন তাদের নজর থাকে। ওকে, সব তারা যেন সতর্ক থাকে, যাতে তাদের যাত্রীরা যাতে সেফ থাকে। তো pilots must be vigilant at all times to keep their passengers safe during the flight. তোমরা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নাম নিশ্চয়ই শুনেছো। ঠিক আছে, ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। যদি একদম জেনারেলি বলি তো এদের কাজ হচ্ছে সবার উপর নজরদারি করা। ঠিক আছে, ভিজিলেন্স, সবার উপর নজর রাখা। ঠিক আছে, নজরদারি করা। ওকে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব। মিস গুপ্তা এক্সপ্রেসড হার ড্যাশ ফর মাই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। কি করতে পারে? আমার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি পলিটিক্স নিয়ে যা বুঝি সেইটাতে মিস গুপ্তা কি এক্সপ্রেস করলেন? তার কি এক্সপ্রেস করতে পারেন? অ্যাডমায়ারেশন। লোকেশন, লোকেশন তো এক্সপ্রেস করার ব্যাপার নেই। শক্তিও এক্সপ্রেস করার ব্যাপার নেই। কম্প্যাশন মানে সিম্প্যাথি দেখানোর ব্যাপার নেই। তাহলে অ্যাডমায়ার করলেন, প্রশংসা করলেন আর কি, মানে ওনার একটা প্রশংসনীয় ভাব উনি প্রকাশ করলেন যে উনি আমার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা ওনার নিশ্চয়ই ভালো লেগেছে, তার জন্য উনি অ্যাডমায়ার করছেন। অ্যাডমায়ার করা মানে যে জিনিসটা তুমি ধরো পছন্দ করো, ঠিক আছে, জিনিসটাকে কোনোভাবে রেসপেক্ট করো, কাউকে রেসপেক্ট করো বা কোনো জিনিসকে রেসপেক্ট করো খুব, বা লাইক করো, সেই ক্ষেত্রে আমরা বলি অ্যাডমায়ার করা। তাহলে এখানে এক্সপ্রেসড হার অ্যাডমায়ারেশন, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। 103 দেখবো, হি কেম ব্যাক ফ্রম দ্য গেম, টুক আ ড্যাশ শাওয়ার অ্যান্ড ওয়াজ রেডি ফর দ্য ইভিনিং। তাহলে সে খেলা থেকে ফিরে এলো, কেম ব্যাক, কি নিল? একটা ড্যাশ শাওয়ার নিল এবং রেডি হয়ে গেল ইভিনিং এর জন্য। ঠিক আছে, তাহলে কিরকম শাওয়ার? ফার্স্ট শাওয়ার, ক্লিন শাওয়ার, হেভি শাওয়ার, কুইক শাওয়ার।
সে খেলা থেকে এলো এবং ইভিনিং এর জন্য রেডি হয়ে গেল, তার মানে সে কাজটা পুরো একদম কমপ্লিট করলো কি বেশ দ্রুত, দ্রুত কমপ্লিট করলো, তাই না? তাহলে কুইক শাওয়ার, দেখবে কুইক রিপ্লাই, এই কথাটা বলা হয় যে ও খুব কুইকলি রিপ্লাই দেয়, তার মানে খুব দ্রুত রিপ্লাই দেয়। তো এখানেও ও খুব দ্রুত স্নান করে ফেললে এবং ইভিনিং এর জন্য রেডি হয়ে গেল, ঠিক আছে? তো 103 অপশন নাম্বার 3, না এটা অপশন নাম্বার ডি, 103 এর অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার, কুইক শাওয়ার। নেক্সট দেখবো, ড্যানি lay on his back staring at the dash of his room। আচ্ছা দেখো, lay on his back মানে কি, মানে পিঠের ওপর ভর দিয়ে শুয়ে থাকা, তার মানে কি চিত হয়ে শুয়ে আছে। এবার তুমি ভাবো, নিজেকেই ভাবো যে তুমি যদি চিত হয়ে শুয়ে থাকো তাহলে তুমি রুমে কি দেখতে পাবে? সিলিংটাই তো দেখতে পাবে, তাই না? রুমে আমার মানে ঘরের যে ছাদটা, ভেতরের দিকে যে ছাদের পোর্শনটা সেটাই দেখতে হবে, যেটাকে আমরা কিনা সিলিং বলি। এখানে সিলিং বানান দুটো দিয়ে দিচ্ছে যাতে আর কি একটু ভাবতে তোমাদের সময় লাগে বা ভুল হয়, কিন্তু আমি জানি তোমরা ভুল করবে না একেবারেই, ঠিক আছে? এটা হচ্ছে সিলিং এর কারেক্ট আর কি স্পেলিং, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। The defendant's lawyer argued that his past offences were dashed to this case। তো যে ডিফেন্ডেন্টের যে লয়ার আছে সে কি বলছে, সে কি আর্গিউ করছে, কি তর্ক করছে, যে যাকে সে ডিফেন্ড করছে তার যে অতীতে যে যা যা সে অপরাধ করেছে, অফেন্স যা যা করেছে সেগুলো। এবার দেখো, ধরো কোনো কেস চলছে, ডিফেন্ডেন্টের যে লয়ার আছে সে সবসময় তার যাকে ডিফেন্ড করতে হচ্ছে, অপরাধী বলো বা নাও হতে পারে সে অপরাধী, ঠিক আছে, তার যদি কোনো অতীতের কোনো জিনিসকে কেউ তুলে নিয়ে আসে অপোজিশন পার্টি থেকে আর কি, অপোজিশন পার্টির যে লয়ার আছে তারা যদি অতীতের জিনিস তুলে নিয়ে এসে তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে ডিফেন্ডেন্টের লয়ার কি করবে? তর্কই করবে যে না না এগুলো একদম অপ্রাসঙ্গিক, এগুলো কেন এখানে আসছে, এই কেসেরটা এই কেসেই হবে, তাই না? এখানে ব্যাপারটা ঠিক একদম সেম। কন্টাজিয়াস মানে হচ্ছে যেটা কি ছোঁয়াচে, ছোঁয়াচে রোগ, কন্টাজিয়াস ডিজিজ বলে, ঠিক আছে? স্পেশিয়াস মানে অনেকটা বেশ জায়গা আছে, স্পেস আছে, স্পেস থেকে স্পেশিয়াস। অ্যারোগেন্ট মানে কি ও খুব রুড আর কি, অ্যারোগেন্ট বেশ অহংকার আর কি। এর কি হয়, হটি হয়। HAUGHTY, হটি। ওকে, সিনোনিম। আর ইররিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক, ঠিক আছে, অপ্রাসঙ্গিক। ওকে, তার মানে কি এখানে প্রসঙ্গে এই যে মানে ওর যে পাস্ট যে অফেন্স আছে সেটা এই প্রসঙ্গে আসছেই না, তাই আর্গিউ করছে যে না 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 এটা একদমই অপ্রাসঙ্গিক ব্যাপার, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখবো, হিজ অটোবায়োগ্রাফি উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ অ্যাওয়েটেড বুকস। আচ্ছা আগে বলো তো এই বুকস কেন হলো? এখানে ওয়ান দেখে অনেকে ভাবে কি এখানে বুকস কেন হবে, এটা একটা কমন মিস্টেক তোমাদের আর কি চলতে থাকে, ঠিক আছে? ওয়ান অফ দ্য ড্যাশ অ্যাওয়েটেড বুকস মানে অনেকগুলোর মধ্যে একটা, ওয়ান অফ দ্য মানে হচ্ছে অনেকগুলো বইয়ের মধ্যে একটা বইকে বোঝাচ্ছে, তাই আমি এখানে বুকস ইউজ করছি, ঠিক আছে? এটা অনেকে ভুল বুঝে ফেলো আর কি, যে ভাবো যে এখানে ওয়ান আছে তাহলে তো এখানে বুকস হবে না, অনেকগুলোর মধ্যে একটা বোঝাতে আমরা এভাবে লিখি। ওকে, তো বলছে তার যে অটোবায়োগ্রাফি উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ অ্যাওয়েটেড বুকস। এখন দেখো ড্যাশ অ্যাওয়েটেড মানে কি, কারো কোনো এমন একটা বই যেটার জন্য অপেক্ষা করছে, তাহলে ইগারলি অ্যাওয়েটেড, ডেফলি মানে হচ্ছে চতুরভাবে। হুম, তাহলে চতুরভাবে অপেক্ষা করছে কোনো বইয়ের জন্য, খারাপ ভাবে, ব্যাডলি, খারাপ ভাবে অপেক্ষা করছে, স্লোলি, ধীর গতিতে অপেক্ষা করছে, কোনোটাই হতে পারে না। তাহলে হবে কি খুবই আগ্রহের সাথে, খুবই আগ্রহী ভাবে বা খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছে ওই বইটার জন্য, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। 107 দেখবো, দ্য গার্ল ran into the house to get some dash of bread, cold potatoes and other such morsels as were suitable for the fowls। fowls মানে হচ্ছে পক্ষী মাংস। হুম, ফাউলস মানে হচ্ছে পক্ষী মাংস। মরসেলস মানে হচ্ছে টুকরো, ঠিক আছে? এবার দেখো, সাম ড্যাশ অফ ব্রেডস এর কি, দেখো লোভস অফ ব্রেডস আমরা বলি। এখানে দেখি কি অপশন আছে, ঠিক আছে? ব্রেডস এর কি আমাদের দেখতে হবে, দেখো। আচ্ছা, হিপস আছে, শেলস আছে, ক্রামস, বার্স ক্রামস, ব্রেড ক্রামস, আশা করি তোমরা শুনেছো ব্রেড ক্রামস। দেখবে ধরো ওই যে আমাদের যে দেখবে পাড়ার মোড়ের দোকানে যে ভেজিটেবল চপ পাওয়া যায়, বা ধরো ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার পাওয়া যায়, তার গায়ে যে গুঁড়ো 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 থাকে না, বেশ খেতে বেশ ক্রাঞ্চি লাগে আর কি। তো ওগুলো করে হচ্ছে ব্রেড ক্রামস দিয়ে, মানে পাউরুটির গুঁড়ো, পাউরুটির চারিধারটা যে আর কি হার্ড হয় সেটাকে আর কি আমরা বাড়িতেও বানাতে পারি এগুলো।
তা পাউরুটির গুঁড়ো বা ওগুলো অনেক সময় দোকানে বিস্কুটের গুঁড়ো টুড়ো দিয়েও করে। তো ব্রেড ক্রামস মানে হচ্ছে পাউরুটির যে গুঁড়োটা সেটাকে বলে। তো এখানে ক্রামস আছে, তার মানে এখানে ক্রামস অফ ব্রেড হবে। ওকে, তাহলে অপশন নাম্বার 107-এর অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে? খুব সূক্ষ্ম সূক্ষ্ম আর কি, যে আর কি শুকনো যে গুঁড়ো বা অংশ বলতে পারো আর কি পাউরুটির, সেটাকে বলা হচ্ছে ক্রামস এখানে। নেক্সট দেখো, ইউর ডিস্ট্রিক্ট ইজ এক্সপোজ টু ড্যাশ অ্যান্ড অলসো টু ডিস্ট্রাকটিভ ফ্লাডস। দেখো অ্যান্ড বলে দিয়েছে, তার মানে নিশ্চয়ই অ্যান্ড এর দুপাশে যারা আছে তারা একই ধরনের আমরা সাধারণত বুঝে থাকি। বাট বললে কি হয়, একে অপরের বিপরীত হয়ে যায়, কিন্তু এখানে তো সেটা নয়। এখন দেখো ডান দিকে বলে দিয়েছে অলসো টু ডিস্ট্রাকটিভ ফ্লাডস, ধ্বংসাত্মক বন্যা। তার মানে এরমই কোনো একটা দুর্যোগের কথা হয়তো বলা হচ্ছে। তাহলে এখানে ড্রট, ডট, ড্রট, ড্রাফট, বোঝো সবই এক ধরনের দিয়ে দিয়েছে যাতে একটু কনফিউশন ক্রিয়েট হয়, কিন্তু তোমরা কনফিউজ হবে না। তোমরা কোনটা ক্লিক করবে, যেটাতে কিনা খরা বোঝাচ্ছে। এখানে বন্যা বলেছে, তার মানে এখানে খরা মানে বৃষ্টির অভাবে যে অবস্থা সৃষ্টি হয় আর কি, জল থাকে না চারিদিকে, খুব আর কি খাঁখা করছে রোদে আর কি, এরকম অবস্থা, জল নেই, খুব অভাবে মানুষ আর কি রয়েছে, সেটাকে আমরা বলবো ড্রট। ড্রট কোন ড্রট? এই ড্রট, DROUGHT। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, অনেকটা দিন যখন বৃষ্টি ছাড়া থাকে, খরার সৃষ্টি হয়, তখন বলা হয় খুবই অবস্থা খারাপ হয়ে যায় চারপাশে, সেটাকে আমরা খরা বলি। তা বলছে তোমার যে জেলা, সেটা যেমন খরা হওয়ার প্রবাবিলিটিও আছে, তেমন এক্সপোজ মানে খরা হওয়ার সম্ভাবনা আছে, মানে এমন কন্ডিশন ওখানে যেখানে খরাও হতে পারে আবার বন্যাও হতে পারে, এমন একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, তাহলে 108-এর অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। 109 নাম্বার দেখবো, অফিসিয়াল সেজ thousands of office goers were dash the metro and the trains were running full during peak hours. Peak hours মানে কি, যখন ধরো প্রচন্ড ভিড়, সবাই যাচ্ছে আর কি, স্কুল কলেজ যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, সেটাকে পিক আওয়ার্স বলি, মানে সে সময় খুব ভিড় থাকে। তো সে সময় সমস্ত ট্রেন তো যাচ্ছেই, বলছে অফিসিয়ালরা কি বলছে যে হাজার হাজার আর যারা আর কিনা অফিস যাত্রী তারা কি করছে, এবার ওয়্যার ড্যাশ মেট্রো, ফাস্টিং মেট্রো, রানিং মেট্রো, টেকিং মেট্রো, অ্যাডাপ্টিং মেট্রো, তারা ওয়্যার টেকিং দ্য মেট্রো। টেকিং মানে কি, মানে কারো এখানে টেকিং বলতে এটা বোঝাচ্ছে যে নিয়ে চলে গেলাম, মানে ওরকম ব্যাপার না। ঠিক আছে, টেকিং দ্য মেট্রো মানে হচ্ছে আমি মেট্রোর সাহায্যে আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমি যাতায়াত করছি, সেখানে আমার এখানে টেকিং দ্য মেট্রো কথাটা অর্থে সেইভাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। সোন টুজো সেজ, বা জু বলতে পারো এটা, ঠিক আছে, that dash the enemy without battle requires greater skill than winning on the battlefield। কি বলছে দেখো, কি বলছে, says that dash enemy, dash the enemy without battle requires greater skill than winning on the battlefield। বলছে যে ব্যাটেল ফিল্ডে যুদ্ধে জেতার থেকে এখানে হেরে যাওয়ার কথা বলা হচ্ছে, বুঝতেই পারছো সবকটাই ডিফিট দিয়ে আছে। ঠিক আছে, ডিফিটের কোন ফরম্যাটটা বলছো সেটা হচ্ছে আমাদের কনসার্ন। ওকে, তাহলে বলছে উইনিং, যুদ্ধে জেতার থেকে শত্রুকে হারানো, তাও আবার যুদ্ধ ছাড়া, সেটার জন্য যথেষ্ট পরিকল্পনার প্রয়োজন হয়, গ্রেটার বেশি, তুলনা করছে উইনিং এর সাথে, তুলনা করছে। ঠিক আছে, উইনিং এর সাথে তুলনা করছে যে যুদ্ধে, মানে যুদ্ধে আর কি, যুদ্ধের ফিল্ডে, ব্যাটল ফিল্ডে এসে জেতার থেকেও অনেক বেশি স্কিলের প্রয়োজন হয় যদি তুমি যুদ্ধ না করেই এনিমিকে হারিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখানে উইনিং অন দ্য ব্যাটল ফিল্ড আছে, এখানে হবে ডিফিটিং দ্য এনিমি। ওকে, ডিফিটিং দ্য এনিমি উইদাউট ব্যাটল requires greater skill than winning on the battlefield। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। 111 দেখবো, a person must speak eloquently and dash while making a speech। ইলোকুয়েন্টলি মানেটা কি অবশ্য তোমাদেরকে জিজ্ঞাসা করলে হবে না, কেননা ইলোকুয়েন্টলি কথাটা আমাকে এখানে মানে বলতেই হবে, না বললে পরে তো মানে আমাদের মানে ইয়েটাই আর কি অসম্পূর্ণ রয়ে যাবে, পুরো জিনিসটার মানেটাই তোমাদের কাছে ক্লিয়ার হবে না যদি আমি ইলোকুয়েন্ট কথাটা মানে তোমাদেরকে জিজ্ঞাসা করে ছেড়ে দিই। এনিওয়ে, আমি আশা করছি যে তোমরা জানো ইলোকুয়েন্টলি বলতে কি বোঝায়। ইলোকুয়েন্টলি মানে হচ্ছে একদম ফ্লুয়েন্টলি আর কি, এমন সুন্দর ভাবে বলে, দেখবে অনেকের কথা শুনতে কি ভালো লাগে, কি সুন্দর বলেই যাচ্ছে, পর 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 একদম ফ্লুয়েন্টলি বলে যাচ্ছে। ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে কথা বলতে পারে, ঠিক আছে, ক্লিয়ারলি একদম
পরিষ্কারভাবে স্পষ্ট বক্তা স্পষ্টভাবে এক্সপ্রেস করতে পারে পুরো ব্যাপারটা। সাধারণত যারা ধরো বক্তৃতা দেয় তাদের মধ্যে ইলোকুয়েন্টলি তারা এরকম বলতে পারে, ঠিক আছে? তাই বলছে যে একজন ব্যক্তির অবশ্যই ইলোকুয়েন্টলি বলা উচিত এবং ড্যাশ ওয়াইল মেকিং আ স্পিচ, যখন একটা সে স্পিচ দিচ্ছে, একটা বক্তৃতা দিচ্ছে, তার অবশ্যই তাকে একদম পরিষ্কারভাবে স্পষ্টভাবে এক্সপ্রেস করা উচিত, একদম ফ্লুয়েন্টলি তার কথা বলা উচিত। এবং কি করা উচিত, তার মানে অ্যান্ড যখন বলেছে তার মানে এরকমই কোনো পজিটিভ ওয়ার্ড বসবে। এখন দেখো রুডলি, এটা তো কোনো ভালো জিনিস না, না? আমি থোড়ি রুডলি কারোর সাথে কথা বলবো যখন আমি স্পিচ দেবো, পোলাইটলি কথা বলবো, আমি নম্রভাবে কথা বলবো, তাই না? ইলোকুয়েন্টলি এবং পোলাইটলি আমি কথা বলবো। হারিডলি মানে তাড়াহুড়ো করে থোড়ি কথা বলবো। ডিসরেসপেক্টফুলি মানে কি অসম্মানজনক ভাবে যদি কেউ কথা বলে, সেটাও হবে না, তাই না? তাহলে আমাকে তো পজিটিভ একটা ওয়ার্ড লাগবে, যেহেতু ইলোকুয়েন্টলি একটা খারাপ শব্দ নয়, এখানে একটা ভালো শব্দ, তাহলে ভালো শব্দ এবং ভালো ব্যাপারটাই আমাকে এখানে বোঝাতে হবে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার, যে একজন পার্সন যখন বক্তৃতা দিচ্ছেন তখন তার ইলোকুয়েন্টলি এবং নম্রভাবে পোলাইটলি তাকে সেই বক্তৃতাটা রাখা উচিত। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। দ্য সাডেন ডেথ অফ আওয়ার আঙ্কেল ওয়াজ ড্যাশ ফর অল অফ আস, অকস্মাৎ যে মৃত্যু হয়েছে আমাদের আঙ্কেলের, সেটা আমাদের কাছে কি? ট্র্যাজিক, ফ্রেজাইল, জেন্টল, ডিসুয়েসিভ। দেখো, একটা হয় পারসুয়েট করা, একটা হচ্ছে ডিসুয়েট করা। পারসুয়েট করা মানে হচ্ছে কাউকে কোনো কিছু করার জন্য কনভিন্স করা, ঠিক আছে? পারসুয়েট করা মানে হচ্ছে কাউকে কিছু করার জন্য কনভিন্স করা। আর ডিসুয়েট বা ডিসুয়েসিভ বলতে হচ্ছে কাউকে কিছু না করার জন্য কনভিন্স করা। তো এটা কোনোভাবে এখানে রিলেভেন্ট নয়। ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা সহজেই ভেঙে যায়, ঠিক আছে? জেন্টল তো খুব নম্রভদ্র ভাবে, যেটা কোনোভাবে এখানে রিলেটেড নয়। একমাত্র হচ্ছে ট্র্যাজিক, ভীষণ দুঃখজনক, সেই অর্থে আমরা ট্র্যাজিক ইউজ করি। তাহলে 112 অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। কেউ একজন মারা গেছেন তাহলে সেটা অবশ্যই ট্র্যাজিকই হবে, তাই না? Thinking of talent as innate makes our world more manageable and more comfortable as it relieves a person of the dash of expectation. Innate মানে হচ্ছে জন্মগত, ওকে? ইননেট মানে হচ্ছে জন্মগত। ইননেট মানে বলছে এখানে থিঙ্কিং অফ ট্যালেন্ট অ্যাজ ইননেট, বলছে ট্যালেন্ট ব্যাপারটা যদি জন্মগত এরকম ভাবা হয়, তাহলে আমাদের এই পৃথিবীটা যেন একটা ইজি হয়ে যাবে, পুরো ব্যাপারটা সবার কাছে একটা ম্যানেজেবল একটা কন্ডিশনে চলে আসবে এবং সবার কাছে বেশ একটু কমফর্টলি ব্যাপারটা সবাই নিতে পারবে। সবাই ভাববে যে ট্যালেন্টটা তো জন্মগত আর কি, কারণ নেই মানে সে জন্মগত পায়নি, এরকম একটা ব্যাপার। এবং তার জন্য কি হবে, ইট রিলিভস, মানে এটা যেন লোককে আর কি আশ্বাস দেবে আর কি, এটা যে একজন মানুষকে, যে মানুষের কাছ থেকে যে এই যে আননেসেসারি একটা সবসময় একটা বোঝা মানুষের উপর থাকে, এক্সপেকটেশনের যে বোঝা, ঠিক আছে? যে প্রত্যেকের কাছে প্রত্যেকের কিছু না কিছু ভাবে এক্সপেকটেশন থাকে। যেমন তোমাদের নিজেদের নিজেদের থেকে একটা এক্সপেকটেশন আছে যে আমি এই সময়ের মধ্যে চাকরি পাবো, প্রত্যেকের একটা নিজেদের কাছে একটা প্রত্যাশা, আশা প্রত্যাশা থেকেই যায় যে আমি এর মধ্যে চাকরি পাবো, বা বাবা মা কেউ আশা করে আছে যে না না এই বছরের মধ্যেই চাকরি পাবে, বা ভালো চাকরি পাবে, বা এই গ্রেড পে চাকরি পাবে, বা এই ডিপার্টমেন্টে চাকরি পাবে। এগুলো কি? এগুলোর একটা প্রত্যাশা, একে অপরের থেকে একটা প্রত্যাশা বা একে অপরের থেকে একটা এক্সপেকটেশন। তাই বলছে যে এবার মানুষের মধ্যে সেই ট্যালেন্ট না থাকলে পরে সে কোনোভাবে হয়তো দুর্ভাগ্যজনক ভাবে বা দুর্ভাগ্যবশত সে সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারলো না এবং সেখান থেকে আসে খুবই নিরাশা, ঠিক আছে? তো সেটাই এখানে বলছে যে যদি ভাবা হয় এরকমই যে ট্যালেন্টটা লোকের জন্মগত, তাহলে জিনিসটা যেন সবকিছু খুব ইজি হয়ে যাবে এবং আমরা যেন এখান থেকে একটা রিলিফ পাবো। এই যে একটা বোঝা, যে প্রত্যেকে যে একটা আশা করে আছে আমাদের থেকে, আশা একটা বোঝা হয়ে দাঁড়ায় মাথায়, ঠিক আছে? এক সময় গিয়ে যেটা আমি করতে পারছি না, আমাকে করতেই হবে, সে বোঝাটা থেকে যেন আমরা অব্যাহতি পাবো, আমরা যেন আর কি নিস্তার পাবো, বাংলা কথায় বলতে গেলে, ঠিক আছে? তাহলে বার্ডেন সব থেকে ভালো। এখানে ব্লেজিং তো কোনোভাবে হবে না, এটা তো কখনো আশীর্বাদ হতেই পারে না, তাই না? একটা এক্সপেকটেশন, সবসময় একটা এক্সপেকটেশন ফুলফিল করার যদি প্রেশার থাকে তোমার মাথার মধ্যে, তাহলে সেটা কখনো তোমার জন্য আর কি আশীর্বাদের মতো হতে পারে না। তাই এখানে কোনো পজিটিভ ওয়ার্ড হবে না, কম্পেনসেশন অ্যাসিস্ট্যান্স, এখানে হবে একটা বোঝা, বার্ডেনের কথা বলা হচ্ছে। As he went through the street on and dash that morning, he saw a woman with a cat under her arm. Okay, দেখো, as he went through the street on and that morning, objection, encasement, আচ্ছা, amend, errand। errand মানে হচ্ছে শর্ট জার্নি, ঠিক আছে? আচ্ছা, দেখো, অ্যান আর এখানে সবকটা তোমার ভাওয়েল দিয়েই লিখেছে, ঠিক আছে? তো সেজন্য আর কি এটা কোনোভাবে তোমাকে হেল্প করবে না তোমার কনফিউশন দূর করতে, ঠিক আছে? তো সেজন্য সেটা দেখে লাভ নেই। এরকমই অ্যাকচুয়ালি আসে, ইচ্ছা করে এমন দেয়, অথবা এ স্ল্যাশ অ্যান এরকম দিয়ে দেয়, যাতে তুমি এর থেকে কোনোভাবে আর কি ইমাজিন না করতে পারো যে কি বসবে। এনিওয়ে, এখানে হবে এরান্ড। এরান্ড মানে হচ্ছে শর্ট জার্নি, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন, 114 অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার।
উই আর সেলিং আ সিঙ্গেল অরেঞ্জ ফর, এটা অপশনই দেখবো না, আমরা আগে লিখে দেবো উই আর সেলিং আ সিঙ্গেল অরেঞ্জ ফর ₹10 বাট নো বডি ইজ রেডি টু বাই ইট। ঠিক আছে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, গ্রিন টি ইজ গুড ফর নট অনলি দ্য হেলথ বাট অলসো ফর ড্যাশ স্কিন। কিরকম স্কিন, এখানে দেখো ভালোর কথা বলছে, গ্রিন টি ভালো বলছে, শুধুমাত্র স্বাস্থ্যের জন্য নয়, আরো এরও জন্য। কিরকম স্কিনের জন্য? গ্লোয়িং স্কিন, ইমোশনাল স্কিন তো হয় না বাবা, লেবোরিয়া স্কিন, কস্টিক স্কিন, ঠিক আছে, তাহলে গ্লোয়িং স্কিন একদম চকচক করবে ত্বক, এরকম স্কিনের জন্য গ্রিন টি ভালো, সেটা বলছে। 116, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। দ্য সিচুয়েশন টার্নড আগলি, অবস্থা খুবই খারাপ হয়ে গেল, অ্যাজ দ্য ক্রাউড ড্যাশ টু রায়ট। এখন দেখো এখানে টার্নড আছে, পাস্টে আছে, তাহলে আমি কি করব? পাস্ট চুজ করব, বিগান টু রায়ট করব, বোঝা গেছে? পাস্টে আছে, পাস্ট চুজ করবো, একদম সিম্পল সিম্পল হিসাব। ঠিক আছে, 117, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। দেখো, আই ড্যাশ উইশ আই হ্যাড নট ইনভাইটেড হিম, আমি মানে ইচ্ছা প্রকাশ করছি যে আমি, আরে বলে না, ইস কাশ আমি ওকে ইনভাইট না করতাম, নিমন্ত্রণ না করতাম, এরকম একটা ব্যাপার এখানে বলছে। ঠিক আছে, দেখি কি আছে অপশনস। আচ্ছা, অ্যাবাউট এলস অলমোস্ট নট, আচ্ছা প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে হচ্ছে আই ড্যাশ উইশ আই ড্যাশ উইশ I hadn't invited him, এটাই তো দিয়েছে। তাহলে আমি, আচ্ছা অ্যাবাউট আছে, এলস আছে, অলমোস্ট আছে, নট আছে, দেখো আই নট, আই এলস এরকম তো কিছু হয় না, আই অলমোস্ট হবে। হুম, আই অলমোস্ট মানে আমি জাস্ট, এখানে এরকম পার্সপেক্টিভে বলছে যে আমি জাস্ট উইশ করছি যে আমি ওকে জাস্ট মানে যদি নিমন্ত্রণ না করতাম সেই ক্ষেত্রে। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। 119 বলছে মেনি পিপল মে নট ফাইন্ড দ্য রিওয়ার্ডস ড্যাশ উইথ দ্য টাইম অ্যান্ড এফোর্ট রিকোয়ার্ড। আচ্ছা, অনেক মানুষ কি পায় না, বলছে রিওয়ার্ড, যে ধরো পুরস্কার পাচ্ছে সেটা সময়ের সাথে সাথে ড্যাশ এবং চেষ্টা যেটা কিনা দেওয়া হচ্ছে। ইনসিগনিফিকেন্ট, গ্লিফুল মানে হচ্ছে খুব মানে খুব আনন্দের সহিত, মোর জয়ফুল সেই অর্থে বলা হয় গ্লিফুল। ঠিক আছে, তো এখানে জয়ফুলের ব্যাপার নেই। কমেন্সুরেট আর কশাস। দেখো, মেনি পিপল মে নট ফাইন্ড দ্য রিওয়ার্ডস কি হবে? ইনসিগনিফিকেন্ট মানে, ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে যেটা কিনা আর সিগনিফিকেন্স আর সেরকম অর্থ নেই, সেই ইম্পর্টেন্সটা নেই, সেই গুরুত্বটা নেই, তুচ্ছ হয়ে গেছে। তা কিন্তু এখানে যেহেতু মে নট বলে দিয়েছে, সেজন্য আমরা মে নট ফাইন্ড দ্য রিওয়ার্ড সিগনিফিকেন্ট হলেও হতে পারতো, কিন্তু সিগনিফিকেন্ট অপশন নেই, অপশন আছে ইনসিগনিফিকেন্ট। তাহলে পড়ে রাখছে কমেন্সুরেট। কমেন্সুরেট মানে কি? কমেন্সুরেট মানে কোনো কিছুর সাথে যখন তুলনা করা হচ্ছে, ঠিক আছে, সামঞ্জস্যপূর্ণ, সেই অর্থে বলা হয় কমেন্সুরেট, সামঞ্জস্যপূর্ণ। তারা অনেকে সময়ের সাথে জিনিসটাকে সামঞ্জস্যপূর্ণ মনে করে না, জিনিসটা না সামঞ্জস্য পায় না খুঁজে, সেক্ষেত্রে সেই ব্যাপারটা হয়ে যায় মানে অসামঞ্জস্য চলে আসে সময়ের সাথে সাথে, সেটাই তারা বলার চেষ্টা করছে এবং সেটাই এখানে বলছে যে রিওয়ার্ডস কমেন্সুরেট উইথ দ্য টাইম। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আজকের লাস্ট কোয়েশ্চেন, ইফ ইউ ডোন্ট রিভার্স কোর্স নাও উইল এনিওয়ান টেক এনিথিং উই সে অ্যাবাউট জাস্টিস অ্যান্ড ড্যাশ উইথ এনি সিরিয়াসনেস ফর ডেকেডস টু কাম? কোয়েশ্চেন করছে। এখন দেখো কি বলছে, উইল কেউ কি নেবে, টেক এনিথিং আমরা যেটা বলবো অ্যাবাউট জাস্টিস, যেটা বিচার সম্পর্কে আমরা যেটা বলবো সেটাকে কি কেউ সিরিয়াসলি নেবে? ঠিক আছে, কি করে সিরিয়াসলি নেবে? জাস্টিস বিচার এবং কি রাইটাসনেস, মেডিটেশন, উইকেটনেস, ডিসঅনেস্টি। এখন দেখো জাস্টিস যখন বলে দিয়েছে তখন তার পাশে অ্যান্ড এর দুপাশে সবসময় সিমিলার কাইন্ড অফ ওয়ার্ডই বসবে, তাই তো? তাহলে যখন আমি জাস্টিসের কথা চলেই এসছে, তখন তার সাথে সাথে দেখো মেডিটেশন মানে তো ধ্যান করা, তো সেই ব্যাপার তো আসছে না। ডিসঅনেস্টি মানে অসৎ কাজকর্ম, উইকেট মানেও এক ধরনের তাই আর কি, খারাপ কাজ করা, উইকেট। তাহলে আমার একমাত্র পড়ে থাকে রাইটাসনেস মানে কি, ন্যায়পরায়ণ। রাইটাসনেস মানে কি, যে সবসময় সঠিক কাজ করার কথা বলা হচ্ছে। ন্যায়পরায়ণ, যে ন্যায় মেনে চলে, যে ধার্মিক ভাবে যে চলে, তাকে বলা হচ্ছে রাইটাসনেস এর কথা এখানে তাই বলা হচ্ছে। তাহলে অপশন একটাই পড়ে আছে এবং সেটাই একমাত্র পজিটিভ অপশন, তাহলে এখানে আর কোনো ডাউট নেই, জাস্টিস এন্ড রাইটাসনেস, অপশন নাম্বার
এ হচ্ছে কারেক্ট আনসার। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। শুরুতেই যেটা তোমাদেরকে বললাম, আমাদের মাস্টার প্ল্যানে যুক্ত হতে চাইলে অতি শীঘ্রই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও, এবং তার সাথে সাথে যদি 13ই মে থেকে যে আমাদের সিএইচএসএল এর লাইভ প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে সেখানেও যদি যুক্ত হতে চাও তাহলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। বেশি দিন হাতে সময় নেই, তাই যেটাই করবে সেটারই ডিসিশন তাড়াতাড়ি নিতে হবে। সরকারি চাকরি পেতে গেলে এই ডিসিশনগুলো কিন্তু একটু জলদি নিতে হবে, এত লেট করলে চলবে না। অনেকেই আছো যারা সময়ের পরে গিয়ে আর কি রিকোয়েস্ট করো, যেরকম লাস্ট টাইম হয়েছিল আমাদের প্রথম টার্গেট গ্রুপ যখন লঞ্চ হয়েছিল, তখন অনেকেই বুধবার সকালবেলা এসে চাইছে যে আমি এখন ভর্তি হব। এবার দেখো, হতে পারে হয়তো তোমরা অতটা সিরিয়াস নও তোমাদের পড়াশোনা নিয়ে, কিন্তু আমরা কিন্তু ভীষণ সিরিয়াস। তো যেটা টাইম পেরিয়ে গেছে সেই টাইম পেরিয়ে গেছে। 12টার সময় তোমাদের টার্গেট দেওয়া হয়, সেখানে 12 ঘন্টা পরে এসে কেউ চাইছে যে আজকে টার্গেট আমায় দিন। তাই সিরিয়াস হতে হবে পড়াশোনা নিয়ে। তো সিরিয়াস থাকলে তবেই যুক্ত হয়েও। সমস্ত ইম্পর্ট্যান্ট লিঙ্কস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও তোমাদের এই সেশনগুলো কীরকম লাগছে। আজকে আমরা এখানেই শেষ করছি। দ্যাটস অল। থ্যাংক ইউ।